থেকে বৃষ্টি পড়ছে, এখনো তো থামছেই না। আমরা বসে আর খেলতে পারবো না মা, তাই বলি কি আমরা বৃষ্টির মধ্যেই খেলবো। মা তুমি না করো না। না করবো না মানে কিসব বলছিস? তোর মাথা কি ঠিক আছে? দেখছিস না বাইরে কত বৃষ্টি হচ্ছে, আর বলছিস এই বৃষ্টির মধ্যে খেলতে যাবি? এই বৃষ্টিতে ভিজলে তোরা অসুস্থ হয়ে যাবি, আর আমি তোদের চিকিৎসা করার টাকা কোথায় পাবো শুনি? আচ্ছা ঠিক আছে মা, আমরা আজ খেলতেই যাবো না। তবু এত কথা শুনিও না তো। টুনটুন চল আমরা ঘুমিয়ে পড়ি আজ। এরপর দুবোন ঘুমিয়ে পড়ে। এদিকে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে যায়, আর টুনি টুকিদের ডাকতে থাকে। টুকি টুনটুন, বৃষ্টি তো থেমে গেছে, তোরা খেলতে যাবি না? না মা, আজ আর আমরা খেলতে যাব না। তুমি শুধু শুধু আমাদের ঘুমটা নষ্ট করো না তো। আচ্ছা ঠিক আছে, ঘুমা, আর তোদের ডাকবো না। এরপর টুকি টুনটুন আবারও ঘুমিয়ে যায়, আর এভাবে সেই দিন কেটে যায়। আর পরের দিন টুকি টুনটুন মিলে পারুলের বাড়িতে যায়। আয় পারুল, চল আমরা খেলতে চাই। আজ বৃষ্টি নেই, তাই খেলতে অনেক মজা হবে। চল চল। আচ্ছা তোরা এখানে দাঁড়া, আমি আমার বরটা নিয়ে আসি। কি করলি রে টুকি? তুই তো বরটা রাজের বাড়ির ভিতরে দিয়ে দিলি, এখন কি করে রাজের বাড়িতে যাব? আর বরটা যে কোথায় পড়লো? কোনো কিছু যদি নষ্ট হয়ে যায়, রাজা আমাদের ধরে কারাগারে বন্দি করে রাখবে। আরে এত ভয় পাচ্ছিস কেন? আমরা কি আর ইচ্ছে করে বল রাজার বাড়িতে ঢিল দিয়েছি নাকি? রাজা ঠিক বুঝবে যে ছোট পাখিরা খেলতে এখানে চলে এসেছি। চল তো আমরা তিনজন মিলে রাজার বাড়িতে যাই, আর রাজার কাছে ক্ষমা চেয়ে বলটা নিয়ে আসি। রাজা মশাই, আপনার মেয়ের কঠিন অসুখ হয়েছে। এই অসুখ সারাতে সাদা গোলাপের রস লাগবে। সাদা গোলাপের রস খেলেই আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে। সেনাপতি, তুমি এক্ষুনি সাদা গোলাপ খুঁজে তার রস নিয়ে এসো। আমার মেয়েকে যে তাড়াতাড়ি সুস্থ করে তুলতেই হবে। কিন্তু রাজা মশাই, এই বনে তো আমি কখনো সাদা গোলাপ দেখিনি। তাহলে সাদা গোলাপ কোথায় থেকে নিয়ে আসবো? রাজা মশাই, সাদা গোলাপের খোঁজ আমরা জানি। আপনি অনুমতি দিলে সাদা গোলাপের রস আমরা এনে দিতে পারবো। কে তোমরা, আর আমার রাজদরবারে কেন এসেছো? আসলে রাজা মশাই, আমি খেলা করতে করতে আমাদের বলটা আপনার রাজদরবারে চলে আসে, তাই বলটা নিতে রাজদরবারে ঢুকে পড়েছি। হ্যাঁ বুঝেছি, বল পরে নিয়ে যেও, আগে আমার মেয়ের জন্য সাদা গোলাপের রস নিয়ে এসো। জি রাজা মশাই, নিয়ে আসছি। আরে ছানারা, তোমরা এভাবে জোরে জোরে উড়ে কোথায় যাচ্ছো? কেউ কি তোমাদের তাড়া করেছে নাকি? এরপর টুকি কালু কাকুলিকে সবটা খুলে বলে, আর সবটা শুনে কালু দুষ্টু বুদ্ধি হাঁটতে থাকে। কাকুলি, আমাদের হাতে রাজার কাছ থেকে স্বর্ণমুদ্রা নেওয়ার সুযোগ এসেছে। কিন্তু ছানারা, আমরা তো ওই সাদা গোলাপগুলো সব তুলে বাড়িতে এনেছি। তোমরা কোথাও আর সাদা গোলাপ খুঁজে পাবে না। তবে এক কাজ করতে পারো, এখানে তোমরা অপেক্ষা করো, আর আমি বাড়ি থেকে সাদা গোলাপের রস এনে দিচ্ছি। সেগুলো নিয়ে রাজদরবারে যেও, কেমন? আচ্ছা ঠিক আছে কালু আঙ্কেল। এরপর কালু কাকুলি সেখান থেকে চলে যায়, আর জঙ্গল থেকে কিছু তেতো পাতা তুলে রস বের করে টুকিদের এনে দেয়, আর টুকিরা সেগুলো নিয়ে সেখান থেকে চলে আসে। কাকুলি, আজ তো ওদের তিনজনকে রাজামশাই শাস্তি দিয়ে ছাড়বে। যে তেতো পাতার রস দিয়েছি ওটা খেলেই রাজার মেয়ে আরো অসুস্থ হয়ে যাবে, আর আমরা তখন সাদা গোলাপের রস নিয়ে রাজদরবারে হাজির হব। বুদ্ধি তো ভালোই করেছো কালু।
চলো চলো এবার কাজে লেগে পড়ি। আমার মেয়ের তো দেখছি অসুখ আরো বেড়ে যাচ্ছে। তান্ত্রিক বাবা, কেন এমন হলো আপনি বলুন আমাকে। রাজা মশাই, এই 3 ছানারা যে সাদা গোলাপের রস আনতে চেয়েছিল, কিন্তু ওগুলো সাদা গোলাপের রস ছিল না, অন্য কোনো পাতার রস। তাই রাজকুমারী বেশি অসুস্থ হয়ে পড়েছে। এই ছানারা, বল আমাকে তোরা এগুলো কোন গাছের পাতার রস এনে দিয়েছিস, বল। না মানে রাজামশাই, আমরা জানি না। জানিস না মানে কি বলছিস এসব? সেনাপতি, এই 3 ছানাকে কারাগারে বন্দি করো। এরা হয়তো আমার মেয়েকে মেরে ফেলার জন্য এমন বুদ্ধি করেছে। হ্যাঁ রাজা মশাই, এক্ষুনি এদের বন্দি করছি। রাজা মশাই, আমি সাদা গোলাপের রস এনেছি, এই দেখুন। হ্যাঁ, এগুলো সাদা গোলাপের রস, আমাকে দাও। রাজা মশাই, আর কোনো চিন্তা নেই, রাজকুমারী সুস্থ হয়ে গেছে। এবার আমি তাহলে আসি। ঠিক আছে তান্ত্রিক মশাই, কিন্তু যাবার আগে কিছু বকশিশ নিয়ে যান। সেনাপতি, তান্ত্রিককে কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে দাও, আর কালু কাকুলিকেও স্বর্ণ মুদ্রা দাও। আজ এদের জন্যই আমার মেয়ে সুস্থ হয়েছে। ঠিক আছে রাজা মশাই, দিচ্ছি। এরপর সেনাপতি কিছু স্বর্ণমুদ্রা এনে তান্ত্রিক আর কালুকে দিয়ে দেয়। আর কালু কাকলি স্বর্ণমুদ্রা পেয়ে খুশি মনে বাড়ি চলে আসে। অন্যদিকে টুনির মেয়েরা বাড়ি না ফেরায় টুনি চিন্তায় পড়ে যায়। কি ব্যাপার, আমার মেয়েরা তো আজ এখনো বাড়ি ফিরছে না। বিকেল পার হতে চলেছে, কোনোদিনও তো এত দেরি করে না। আমি বরং বাড়িতে না থেকে সুখী দিদির বাড়িতে যাই, দেখি পারুলের সাথে খেলছে নাকি। ও সুখী দিদি, তোমার বাড়িতে আমার মেয়ে দুটো খেলতে এসেছিল। হ্যাঁ টুনি, সকালে তো পারুলকে নিয়ে খেলতে গেছে, কিন্তু এখনো তো বাড়িতে ফিরছে না। আমিও তো তোমার বাড়িতে যেতে যাচ্ছিলাম আমার মেয়েকে খুঁজতে, তা তুমিই চলে আসলে। তাহলে এরা 3 জন কোথায় গেল? চলো আমরা সবাই বাড়িতে গিয়ে খুঁজি। আচ্ছা ঠিক আছে দিদি, তাই চলো। এরপর টনি আর সুখী বনের আরো পাখিদের বাড়িতে টুকিদের খুঁজতে লাগে, কিন্তু সেখানেও খুঁজে পায় না। এরপর টুনি কালুর বাড়িতে চলে আসে। সুখী দিদি, কালু কাকুলি কি নিয়ে জেনে ঝগড়া করছে, তুমি তোমার মোবাইলে রেকর্ড করে নাও। বিচারের সময় সত্যটা প্রকাশ করা যাবে, নয়তো দুজনে মিথ্যেবাদী, কেউ নিজের তো স্বীকার করতে চাইবে না। স্বর্ণমুদ্রা আমি বুদ্ধি করে পেয়েছি, তাই আমার কথা মতো আমি এই বনেই বাড়ি করব, বুঝেছিস? তোর কথা মতো তোর বাবার বাড়ির কাছে আমি আমার বাড়ি বানাতে পারবো না। তুমি যদি আমার কথা না শুনো, তবে টুনিকে সবটা বলে দিব যে তুমি চালাকি করে টুনির 2 মেয়ে আর সুখীর মেয়েকে রাজার কারাগারে বন্দি করে দিয়েছো। না না কাকুলি, তুমি এসব বলো না। আচ্ছা ঠিক আছে, তোমার কথা মতো আমি কাজ করব। তবু তুমি টুনিদের এসব বলে দিও না। টুনি রাজাকে এসব বললে রাজা আমাদের স্বর্ণমুদ্রা কেড়ে নিয়ে কারাগারে বন্দি করবেন। দেখেছো সুখী, এই শয়তান কালু কাকুলি কি কাজ করেছে। চলো আমরা এক্ষুনি রাজার কাছে যাব আর রাজাকে সবটা শুনিয়ে দিব। এরপর দুজনে রাজ দরবারে চলে যায় আর সুখীর ফোনে রেকর্ড করা কালু কাকুলি সব কথা রাজাকে শোনায়। কি এই কালু ছানাদের সাথে চালাকি করে আমার কাছে স্বর্ণমুদ্রা নিয়ে গেছে? সেনাপতি, এক্ষুনি কালুকে রাজ দরবারে নিয়ে এসো, স্বর্ণমুদ্রা গুলো নিয়ে আসবে। কালু, বলো তুমি এই ছানাদের সাথে চালাকি করেছো? আমি তোমাদের ঝগড়া সব শুনেছি, তুমি যে চালাকি করেছো সেটা বুঝিনি। মানে রাজামশাই, এই ছানারা যখন সাদা গোলাপ আনতে যাচ্ছিল, তখন আমি ওদের তেতো পাতার রস দিয়েছিলাম যাতে আপনার মেয়ে অসুস্থ হয়ে যায়, আর এদের আপনি শাস্তি দিন। আর আমি সাদা গোলাপের রস দিয়ে আপনার কাছে স্বর্ণমুদ্রা নিয়ে যাই। রাজামশাই, আমি অনেক বড় অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিন। না, অন্যায়ের কোনো ক্ষমা নেই। তুমি আমার সাথে অন্যায় করেছো, তার সাথে এই 3 ছানার সাথেও, তাই এই শাস্তি তোমাদের পেতেই হবে। সেনাপতি, এদের দুজনকে কারাগারে বন্দি করো আর ওই 3 ছানাকে কারাগার থেকে বাইরে নিয়ে এসো।
ছানারা আমাকে ক্ষমা করে দাও, আমি না বুঝে তোমাদের শাস্তি দিয়েছিলাম। তোমরা অনেক ভালো যে আমার বিপদ দেখে তোমরা আমাকে সাহায্য করতে এসেছিলে, আর আমি ভুল বুঝে তোমাদের শাস্তি দিয়েছি। তোমরা আমাকে ক্ষমা করে দাও, তোমরা অনেক সৎ পাখি। ঠিক আছে রাজামশাই। সেনাপতি, এদের বলটা দিয়ে দাও, আর 3 ছানাকে 3 পুটলি স্বর্ণমুদ্রা দিয়ে দাও। জি রাজামশাই, দিচ্ছি। এরপর সেনাপতি 3 ছানাকে 3 পুটলি স্বর্ণমুদ্রা দিয়ে দেয়। আর টনি সখী তাদের ছানাদের নিয়ে বাড়ি চলে আসে, আর সবাই সুখে দিন কাটাতে থাকে। আমার সাথে কেন এমন হচ্ছে? মা, কোথায় তুমি? বাঁচাও আমায়, এই রাক্ষসটি আমাকে খেয়ে ফেলবে। মা, তোকে না বলেছি জঙ্গলে তুই একা একা একদম বের হবি না? তবু আমার কথা না শুনে তুই জঙ্গলে কেন গিয়েছিলি বলতো? মা, আমি তো ফুল তুলতে প্রায় যাই, কিন্তু কখনো তো কিছু হয় না। তবে আমার শরীরে রক্ত বের হলেই কেন আমার সাথে এমনটা হয় মা? তোর রক্তে এক বিশেষ পদার্থ আছে যা রাক্ষসদের আহ্বান জানিয়ে রাগিয়ে তোলে, আর তার কারণে ওরা তোকে আক্রমণ করে, বুঝেছিস? মিনুর মুখে এমন কথা শুনে টুনি মন খারাপ করে নিচু হয়ে বসে পড়ে। মিনু একটা তাবিজ হাতে নিয়ে টুনিকে বলে, এই তাবিজ তুই সর্বদাই তোর সাথে রেখে দিবি, কখনোই নিজের গলা থেকে নামাবি না। এই তাবিজ তোকে রাক্ষসদের থেকে মোকাবেলা করতে সাহায্য করবে। ঠিক আছে মা, আমি কখনোই এটাকে আমার থেকে আলাদা করব না। এবার মন খারাপ করে বসে না থেকে যা, হাত মুখ ধুয়ে আয়, আমি তোর জন্য খাবার বেড়ে দিচ্ছি। টুনি তাবিজ পেয়ে মহা খুশি হয় আর দৌড়ে গিয়ে হাত মুখ ধুয়ে নেয়। তারপর খাবার খেয়ে মায়ের হাতে হাতে কাজ করতে থাকে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকদিন। একদিন টুনি গাছের ডালে বসে খোলা হাওয়া খাচ্ছিল। এমন সময় একটা মেয়ের কান্নার আওয়াজ সে শুনতে পায়। অনেক দূরে তো চলে এলাম, তবুও তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না। এখানে কে কাঁদছো? সাড়া দাও, সাড়া দাও বলছি। আর কোথায় বসে কাঁদছো তুমি? কি হলো? সাড়া দাও। টুনির কথা শুনে যেন কান্নার আওয়াজ আরো তীব্র হতে থাকে। তবুও টুনি হাল না ছেড়ে সামনের দিকে এগোতেই থাকে। কই, এখানেও তো কেউ নেই। আচ্ছা, আমি আবার কোনো মায়ার পিছনে ছুটছি না তো? ঠিক তখনই আকাশ কালো করে আসে আর তারা টুনিকে আক্রমণ করার চেষ্টা করতে থাকে। আর সে সময়ে লাল চোখওয়ালা বাঘ টুনিকে আক্রমণ করতে আসে। কেউ বাঁচাও আমাকে! আমি ওই বাঘকে ধ্বংস করে ফেলেছি, তোমার এখন আর কোনো ভয় নেই। এবার আমিই তোমাকে হেফাজত করব। ওই যে ওই দিক দিয়ে আসছে। এরপর টোনা আশেপাশের সব রাক্ষসগুলোকেও ধ্বংস করে দেয়। তুমি সুরক্ষিত থাকতে চাইলে আমাকে বিয়ে করে ফেলো। তোমার মতো আগন্তুককে আমি কেন বিয়ে করব? বলো বলো, আমাকে বিয়ে করবে? কি হলো? আচ্ছা ঠিক আছে, বিয়ে করতে হবে না, শুধু চুক্তিনামায় স্বাক্ষর করো। আচ্ছা ঠিক আছে, আমি রাজি, তবু তুমি ওকে থামাও। এরপর টোনা আত্মাকে ধ্বংস করে দেয় আর তার জাদু দিয়ে একটা কাগজ প্রকট করে আর টুনি সেটাতে স্বাক্ষর করে। এরপর টোনা টুনিকে নিয়ে টোনার বড় একটা প্রাসাদে নিয়ে যায়। সেখানে টোনা ছাড়া আর কেউই থাকতো না।
ওই ঘরটা তোমার, যাও ওখানে গিয়ে তুমি এখন বিশ্রাম নাও। আর এখন আমি আমার কর্মে ব্যস্ত থাকবো, একদম আমাকে বিরক্ত করার চেষ্টা করবে না কিন্তু। টোনা নিজের কক্ষে গিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। আর টুনি মনে মনে ভাবতে থাকে, না জানি মা ওইদিকে আমার জন্য কত চিন্তা করছে, আর এই ছেলেটা এখানে আমাকে বন্দি করে রেখেছে। না, এভাবে আর থাকা যাবে না, আমাকে পালাতেই হবে। টুনি দরজায় হাত লাগাতে যায়, আর অমনি এক অদৃশ্য শক্তি বলে টুনি ধাক্কা খেয়ে ছিটকে মাটিতে পড়ে যায়। আর অমনি সেখানে টোনা চলে আসে। এখান থেকে তুমি কিছুতেই পালাতে পারবে না, তাই অযথাই আর চেষ্টা করো না। তাহলে তাহলে তুমি আমার মাকে আমার কাছে এনে দাও। ঠিক আছে, আমি এনে দিব তোমার মাকে, তবে সেটা সময় হলে। এই বলে টোনা সেখান থেকে চলে যায়। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকদিন। এরই মধ্যে টুনি টোনার প্রাসাদে মন বসিয়ে ফেলে। একদিন এক কাকলি কাক সেখানে আসে আর টুনিকে বলে, টুনি, তুই এখানে বসে আছিস আর ওইদিকে তো টোনা তোর মাকে নির্যাতন করছে, কষ্ট দিচ্ছে। টোনা এমন কাজ মোটেও করতে পারে না। তোর অবিশ্বাস মনে হলেও এটাই সত্যি, বিশ্বাস না হলে চল আমার সাথে। কাকুলি, তুই আবার এখানে এসেছিস আর আমার বউয়ের মাথা খেতে চাচ্ছিস? আজ তো তোর শেষ দেখেই ছাড়বো আমি। টোনা কাকুলিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার জাদু দিয়ে কাকুলিকে মেরে ফেলে। তুমি তোমার মায়ের কাছে যাবে তো? চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। টোনা টুনিকে নিয়ে মিনুর কাছে যায়। টোনা, তুমি টুনিকে কেন নিয়ে এলে? ও তো ওখানেই সুরক্ষিত ছিল, এখানে যখন তখন ওর বিপদ হতে পারে। আমার পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে, যার কারণে আমার সাথে এত খারাপ হচ্ছে। মা, তুমি আজ আমাকে সত্যি কথাটা বলো মা। হ্যাঁ, আজ আমি বলবো সবটা, কারণ তোর সত্যিটা জানার সময় হয়ে এসেছে। অনেক দিন আগের কথা, এই জঙ্গলে অনেক প্রেতাত্মা আর জাদুকরদের বসবাস ছিল। তার মধ্যে তোরা দুজনও ছিলি, কারণ সেই সময় তোরা দুজন এক জাদুকারী দম্পতি ছিলি। কিন্তু একদিন ঘটে এক বিপর্যয়, সব ডাইনিরা আমাকে তাড়া করে। বুড়ি, তুই কোথাও পালাতে পারবি না। আমরা থাকতে তোরা এই বুড়িমার কোনো ক্ষতি করতে পারবি না। ডাইনিদের সাথে তোদের অনেক লড়াই হয়, এক পর্যায়ে তারা তোর স্মৃতি চুরি করে এই কচুর মধ্যে বন্দি করে রাখে, আর তুই অনেকটা ছোট হয়ে যাস। আর আমি তোমাকে সামলাতে পারবো না বলে বুড়িমার কাছে রেখে যাই, বুঝেছো? তবে এখন সময় চলে এসেছে টুনির স্মৃতি ফিরিয়ে আনার, তাই আমি কচুটাকে রান্না করে টুনিকে খাইয়ে দিব। মিনু টুনির স্মৃতিযুক্ত কচুকে তুলে নিয়ে আসে, আর সে কচু রান্না করে নেয়। এরপর তা টুনিকে খাইয়েও দেয়। আর অমনি টুনির আসল স্মৃতি ফিরে আসে, আর সাথে সাথে টুনি টোনাকেও চিনতে পেরে যায়। টোনা, টোনা, আমি তোমাকে চিনতে পারছি। টোনা, তুমি সত্যি আবার আমাকে চিনতে পারছো? আমার অনেক আনন্দ হচ্ছে টুনি, অনেক আনন্দ হচ্ছে। এখানে থাকলে তোমাদের অনেক বিপদ হতে পারে, তোমরা এক্ষুনি এখান থেকে অনেক দূরে চলে যাও। তুমিও আমাদের সাথে চলো। তা হবে না রে, এখন আর কথা বাড়াস না তো মা, তাড়াতাড়ি চলে যা। চলো টুনি, আমরা চলে যাই। টোনা আর টুনি সেখান থেকে উড়ে অনেক দূরে চলে যায়, আর সেখানে গিয়ে ওরা সুখী দিন কাটাতে থাকে। আর মিনু একা একাই তার জীবন অতিবাহিত করতে থাকে। বাবা টোনা, যা তো বাজার থেকে একটু ময়দা কিনে নিয়ে আয়, অনেক দিন হলো রুটি খাওয়া হয় না। ঠিক আছে মা, আমি যাচ্ছি, আমি যাব আর আসবো। টোনা মায়ের কথা মতো উড়ে বাজারের দিকে যেতে থাকে।
আর বাজারে গিয়ে ময়দা নিয়ে বাড়ি ফিরে আসতে থাকে। আর তখনই টোনা একটা আপেল গাছকে কাত হয়ে মাটিতে পড়ে থাকতে দেখে। আহারে, না জানি কখন থেকে এই গাছটা এভাবে মাটিতে পড়ে আছে। এখানের মাটিটাও একদম ভালো মনে হচ্ছে না। আমি বরং এই ছোট্ট আপেল গাছটাকে আমার সাথে আমার বাড়িতে নিয়ে যাই। গাছটা আমার বাড়িতে অনেক ভালো হবে। টোনা আপেল গাছটা নিয়ে বাড়ি ফিরে আসে আর নিজের উঠোনে গাছটা লাগিয়ে দেয়। মা, এই না তোমার ময়দা। আর উঠোনে আমি একটা আপেল গাছ লাগিয়েছি, তুমি আবার সেটাকে তুলে ফেলে দিও না জানি। ঠিক আছে রে বাবা, তুলবো না। মা, আমাদের কাকলিটা খুব অসুস্থ, আমি একটু দেখেই চলে আসছি। ঠিক আছে, গিয়ে আবার বেশি দেরি করিস না যেন। টোনা এক ছুটে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর এদিকে আপেল গাছটি আপনা আপনি একাই বড় হয়ে যায় আর আপেলও ধরে যায়। হা হা হা, তোরা কোথাও পালাতে পারবি না, আমি তো তোদের বিচ্ছিন্ন করেই ছাড়বো। হা হা হা। ওরে বাবা রে, সবাই পালাও পালাও, সবাই নিজেদের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দাও। সবাই ভয় পেয়ে নিজেদের ঘরে ঢুকে যায় আর রাক্ষস কাউকে খুঁজে না পেয়ে সামনের দিকে যেতে থাকে। এদিকে মিনু কিছু বুঝতে না পেরে বাইরে বেরিয়ে আসে। হঠাৎ করে জঙ্গলে কি হলো? সবকিছু এমন থমকে কেন গেল? আর আমার টোনাটাই বা কোথায়? হা 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 হা, তুই এখনো আমাকে চিনিসনি? তুই জানিস না যে আমি এসেছি? তাহলে এবার নিজের জীবন দিয়ে জেনে নে যে আমি এসেছি। হা হা হা। না, আমাকে ছেড়ে দাও বাবা। টোনা, কোথায় তুই? আমাকে বাঁচা বাবা, আমাকে বাঁচা। রাক্ষস মিনুর কোনো কথায় কর্ণপাত না করে মিনুকে কামড় দিয়ে তার রক্ত চুষে নিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। আর তখনই সেখানে টোনাও চলে আসে। মা, মা, কথা বলো মা। মা তো আর বেঁচে নেই, তার মানে রাক্ষস আমার মায়ের রক্ত চুষে খেয়ে পালিয়েছে। রাক্ষস, তুই কান খুলে শুনে রাখ, তুই আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। আমি তোকে কোনোভাবেই ছাড়বো না, আমি তোকে বিনাশ করেই ছাড়বো। টোনার আগে আগুন হয়ে ঘরে ঢুকে আর ঘর থেকে তলোয়ার নিয়ে বেরিয়ে পড়ে রাক্ষসকে দমন করার জন্য। এরপর সব পাখিদের ডেকে বলে, তোমরা সবাই শোনো, আমি রাক্ষসকে পরাজিত করে দমন করার জন্য বেরিয়েছি। তোমরা আমার এই পথের সঙ্গী হও। না না বাবা, এমন অকালেই নিজের প্রাণ আমি বিসর্জন দিতে পারবো না। বান্টি ঠিকই বলেছে, ও তো যখন তখন আমাদের আক্রমণ করতে পারে, আমরা পারবো না। তোর যেতে ইচ্ছে হলে তুই একাই যা রে। এই বলে একে একে সব পাখিরা সেখান থেকে উড়ে চলে যায়। এই দেখে টোনার ভীষণ মন খারাপ হয়। সবাই আমার পাশ থেকে সরে যেতে পারে, কিন্তু তার জন্য আমি কিছুতেই পিছু পা হব না। টোনা হন হন করে সামনে এগিয়ে যায় আর হঠাৎই একটা মেয়ের চিৎকার শুনতে পায়। মনে হচ্ছে চিৎকারটা ওই দিক থেকে আসছে, দেখি তো গিয়ে। মেয়েটা তো অজ্ঞান হয়ে গিয়েছে, একে এক্ষুনি জ্ঞান ফেরাতে হবে। কিন্তু আশেপাশে তো কোনো জলের উৎসও দেখতে পাচ্ছি না, আমি বরং বাড়িতে নিয়ে যাই। টোনা মেয়েটিকে তুলে নিয়ে বাড়িতে ফিরে আসে। আর তারপর মেয়েটির জ্ঞান ফেরায়। কে তুমি, আর কোথা থেকে তুমি এই জঙ্গলে এসেছিলে? আমার নাম টুনি। আমি জঙ্গলের পথ দিয়ে আমার বাবাকে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎই এক রাক্ষস এসে আমাকে আঘাত করে আর আমার বাবাকে খেয়ে ফেলে।
হয়েছে, তুমি আর কেঁদো না। আমার বাড়িতে সবই আছে, তুমি রান্না করে খেয়ে নাও। আমি রাক্ষসকে দমনের ঔষধ খুঁজে বেড়াচ্ছি। টোনা বাড়ি থেকে বেরিয়ে যায় আর টুনি পুরো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবার বানিয়ে টোনার জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে রাতও হয়ে আসে। আর টোনা এক সাধুর কাছ থেকে কিছু ঔষধ নিয়ে বাড়িতে ফিরে আসে। বাহ, আজ তো আমার ঘরটা খুব সুন্দর গোছানো লাগছে। তোমার জন্য খাবার রেখেছি, খেয়ে নাও। টোনা, তুমি পিছিয়ে যাও আর এর সাথে আমাকে মোকাবেলা করতে দাও। টুনির কথা শুনে টোনা অবাক হয়ে যায় আর টোনা পিছিয়েও যায়। হা হা হা, পেতনি, তুই এই সামান্য পাখিগুলোকে রক্ষা করার জন্য আমার বিরোধী হয়েছিস? তুই তো দেখছি মহাবোকা। শোন, এখনো সময় আছে, আমার সাথে হাত মেলা আর এদের ধ্বংস করতে দে। ধ্বংস তো আমি করবই, আর সেটা হলো তোকে। বারবার তুই আমার শক্তি থেকে বেঁচে যেতে পারবি না। এই দেখ এবার আমি কি করি। টুনি তার শক্তি দিয়ে গোলা বানিয়ে রাক্ষসের দিকে ছুঁড়ে মারে আর রাক্ষস ধ্বংস হয়ে যায় আর পুরো জঙ্গল রাক্ষসের কবল থেকে বেঁচে যায়। কে তুমি? আমি হলাম এই আপেল গাছের উপর বাস করা আত্মা। আমার চোখের সামনে এত অরাজকতা চলছিল দেখে আমি পাখি রূপে তোর কাছে এসেছিলাম। আমি কারো দুঃখ কষ্ট দেখতে চাই না, আমি চাই সবাই অনেক সুখে থাকুক। সবার ভালো মানেই তো আমার ভালো। এ কারণে এই আপেল গাছ একদিনেই বড় হয়ে গিয়েছিল, যা আমি বুঝতেও পারিনি। হ্যাঁ তাই, আমি এই গাছেই থাকবো। তোরা কেউ আমাকে দেখতে পারবি না, শুধু তোদের বিপদে আমাকে দেখতে পারবি রে। তোমার মতো এমন ভালো একজনকে আমাদের বন্ধু হিসেবে পেয়েছি, এটা হয়তো আমাদের সৌভাগ্য। তবে তোমাকে অনেক ধন্যবাদ। এখন থেকে তুইও আর আমাকে দেখতে পারবি না। এই বলে আপেল গাছের ভালো আত্মা অদৃশ্য হয়ে যায় আর টোনা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।